আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে নাহিদার জীবন কাহিনী শুনব। তো নাহিদার জীবনের সাথে যদি কারোর জীবন কাহিনী, কারোর জীবনের বা কারোর পরিবারের জীবন কাহিনী যদি মিলে যায়, তাহলে দর্শক আমরা দায়ী থাকব না। আমরা এই নাহিদার জীবন কাহিনীটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব, এই জন্যই যে আমাদের সমাজে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে তার সাথে নাহিদারও সম্পৃক্ততা রয়েছে। সেখান থেকে যাতে আমরা শিক্ষা লাভ করতে পারি এবং সচেতনতা বৃদ্ধি করতে পারি। তো দর্শক, চলুন আমরা নাহিদার গল্প শুরু করি। নাহিদা মিরপুরে থাকেন। বাবা ছিলেন বেকার। নাহিদারা ছিলেন 3 ভাই বোন। 2 ভাই 1 বোনের মধ্যে নাহিদা ছিল মেঝো। নাহিদার বাবা গ্রাম থেকে সপরিবারে আসে ঢাকায়। আসার পর স্ত্রী সন্তানকে ফুটপাতে রেখে তিনি চলে যান এবং তিনি এও বলে যান যে তোমরা এই জায়গার আশেপাশেই থাকবা। নাহিদার মা 3 সন্তানকে নিয়ে হিমশিম খেয়ে যান। না আছে থাকার জায়গা, না আছে খাওয়ানোর ব্যবস্থা। নাহিদার বয়স তখন 7 বছর। তার বাবা তাদের এইটা বলে যায় যে তার নামে মামলা রয়েছে, তাকে পালিয়ে বাঁচতে হয়। নাহিদার মা শক্ত হন। তিনি রাস্তার পলিথিন কুড়িয়ে রাস্তার ফুটপাতের এক কুঠুরি বানান। সেই সাথে অস্থায়ী সেই কুঠুরি ঘরে জায়গা হয় তাদের। প্রথমার্ধে ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করাটা তাদের জন্য ছিল একরকম নিয়তি। পরে নাহিদার মা পাশেই এক বাড়িতে কাজ নেন এবং বড় ছেলেকে দিয়ে দেন আর এক মানুষকে। বড় ছেলের ভাগ্যে জুটে গরু দেখাশোনা করার কাজ। নাহিদার মা যে বাড়িতে কাজ করেন সেই বাড়িওয়ালা জানতে পারেন যে নাহিদারা ফুটপাতে থাকেন। ফলে নাহিদার বাড়িওয়ালার দয়া হয়। তিনি নাহিদাদের বলেন তারা যেন তাদের নিচতলার পরিত্যক্ত ঘরে ওঠে। শর্ত হলো জায়গাটা যাতে সবসময় পরিষ্কার রাখা হয়। সেখানে থাকতে থাকতে নাহিদার মায়ের এক খালাতো ভাইয়ের উত্থান হয়। তার থাকার জায়গা না থাকাতে সেও উঠে যায় তাদের সাথে। সেই রুমের এক কোণায় জায়গা হয় সেই লোকটির। আর একটা কথা এড়িয়ে গেছি, কিছুদিন আগে নাহিদার বাবাও এসেছিল। তিনি খুঁজে নিয়েছিলেন নাহিদাদের বাবা এসে গার্মেন্টসে চাকুরি নেন। নাহিদার মা সেই বাড়িতে কাজ করেন। নাহিদা তখন ছোট। নাহিদার মায়ের খালাতো ভাই এখানে সেখানে কাপড় চোপড় বিক্রি করত। এক কথায় ফুটপাতে কাপড় চোপড় বিক্রি করত। এভাবে চলতে চলতে দুজনার মধ্যে একটা গভীর সম্পর্ক হয়ে যায়। কোনো একদিন নাহিদা শুয়ে আছেন, ঘুম আসছে না চোখে। বাবা গেছে নাইট ডিউটিতে, পাশে মা নেই। নাহিদা দেখল ঘরের কোণে কথার আওয়াজ। এভাবে প্রায়শই তারা অবাধে মেলামেশা করতে লাগলো। নাহিদার মায়ের খালাতো ভাইও সুযোগ বুঝে কাপড় বিক্রি করতে যাইতেন, আবার সুযোগ বুঝে যাইতেন না। নাহিদার মা অন্যর বাড়িতে কাজ করতেন। কাজের প্রয়োজনে যখন তখন হাঁকডাক দিতেন বাড়িওয়ালা, আর সেটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়টাকে সুবিধে মনে হয়নি নাহিদার মামার কাছে। ফলে তিনি একদিন নাহিদার মাকে এই বাড়ি ছাড়ার পরামর্শ দিলেন এবং সেই সাথে পরামর্শ অনুযায়ী তারা সপরিবারে প্রস্থান করলেন মিরপুর 13-তে। নাহিদার মামা ছিলেন অবিবাহিত এবং তার হাতেও টাকা পয়সা ছিল মোটামুটি। নাহিদার বাবা জানতো না তার স্ত্রীর সম্পর্কের কথা, অর্থাৎ তার স্ত্রীর পরকীয়ার কথা। এটা শুধুমাত্র নাহিদাই জানতো। 13 নম্বরে 2 রুমের বাসা। নাহিদার মামা থাকতো এক রুমে, আর এক রুমে থাকতো নাহিদারা। হঠাৎই একদিন নাহিদার বাবা মোটামুটি রাত করে বাসায় ফেরে, যদিও বা সেদিন তার আসার কথা ছিল না। তো নাহিদার বাবা রুমে এসে দেখতে পায় তার স্ত্রী রুমে নেই এবং পাশের রুম থেকে
তার গলার আওয়াজ শোনা যায়। নাহিদার বাবা তার স্ত্রীকে ডেকে নেয় এবং তার স্ত্রীর গায়ে হাত তুলেন। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। আবার একদিন নাহিদার বাবা নাহিদাকে বলে, তোমার মা কি তোমার মামার বাসায় মাঝে মধ্যেই যাতায়াত করে রাত বেরাতে? তখন নাহিদা বলে, হ্যাঁ, মা তো প্রায়ই যায়। এই কথা শোনার পরে সেদিন আবারও মারধর শুরু হয় এবং মায়ের ডোজটা অতিমাত্রায় হয়। তাতে করে নাহিদার মায়ের একটি হাত ভেঙে যায়। নাহিদার মা রাগ করে কাপড় চোপড় নিয়ে চলে যান অন্য কোথাও। নাহিদাকে কোনো স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়নি। সে পড়তো মসজিদে, আরবি শিক্ষা নিত সে। এভাবে এলোমেলো করে দিন কাটতে লাগলো নাহিদার পরিবারটির। ওইদিকে নাহিদার মামা পাশের রুমে রয়েই গেল। নাহিদার বয়স এখন 10 বছর, টকবগে বয়স। নাহিদা সফট ড্রিঙ্ক পছন্দ করত। নাহিদার বাবা সেদিন বাসায় আসে এবং নাহিদাকে সফট ড্রিঙ্কটি খাইতে দেয়। নাহিদা সফট ড্রিঙ্কটি খেয়ে ঘুমিয়ে পড়ে। প্রত্যেক দিন সে ভোর সকালে উঠে মসজিদে যায় মক্তব পড়ার জন্য, কিন্তু আজ তার ঘুম ভাঙে না। আর সে ঘুম ভাঙলেও সকাল 11টা প্রায় বেজে যায়। আশপাশের লোকজন বলে, কিরে নাহিদা, তুই আজকে এখনও উঠতেছিস না কেন? তাদের কথায় নাহিদার ঘুম ভেঙে যায়, কিন্তু সে কিছুতেই উঠতে পারে না। তার শরীর কুলায় না, তার খুব কষ্ট হয়। বিছানার পাশে একটি সাদা ন্যাকড়াতে কি যেন আঠালো বস্তুর ন্যায় লেগে আছে এবং রক্ত মাখা। সবই মিলে তার বোঝার বাকি থাকে না, তার সাথে কিছু একটা হয়েছে নিশ্চয়। এমন কিছু করা হয়েছে যা অত্যন্তই দুঃখজনক এবং লজ্জাজনকও বটে। নাহিদার বাবা দুপুরে খেতে আসলে নাহিদা তার বাবাকে বলে, বাবা, বিছানার চাদরের রক্ত কিসের? নাহিদার বাবা বলে, এটা তোর গালে যে আঁচিল উঠেছিল রাত্রে, তা আমি ছেড়ে দিয়েছিলাম, তাই রক্ত বের হয়েছিল। নাহিদা তখন আর কিছু কয় না। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হতে লাগলো। আবার শুরু হয় নতুন ধান্দা। নাহিদার বাবা ইদানিং বাইরের লোকজন নিয়ে আসেন বাড়িতে। তাও আবার সেই লোকজনকে রাত্রিতে নাহিদার পাশে শুইতে দেয়। সেই লোকজন নাহিদার গায়ে হাত দিত, নানানভাবে খারাপ কথাবার্তা বলতো, খারাপ অঙ্গভঙ্গিমা করত। নাহিদা তার বাবাকে বলে, বাবা, নাহিদা তার বাবাকে এসব বিষয়ে বলতো যে, তুমি কেন বাহিরের মানুষ নিয়ে আসো? তারা আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু কে শোনে কার কথা? নাহিদার বাবায় উল্টো নাহিদাকে শাসায়, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এবং তিনি বলেন যে, এই ছেলেদের কোনো একটার সাথেই তোর বিয়ে দেব। হঠাৎই একদিন নাহিদার মায়ের আগমন। নাহিদা তার মাকে কেঁদে কেঁদে বলেন, মা, আমাকে তুমি নিয়ে যাও, আর তা না হলে আমাকে তুমি এতিমখানায় দাও। নাহিদার মা বলতো, তুমি এতিমখানায় থাকবা কেন? তোমার বাবা আছে না, তুমি তোমার বাবার কাছেই থাকো। নাহিদা বলতে চাইলেও বলতে পারেন না তার মাকে তার লুকোনো কথাগুলো। নাহিদা একদিন নিজেই এতিমখানায় চলে যান। তিনি গিয়ে এতিমখানায় আশ্রয় চান। এতিমখানার দায়িত্বরত লোকজন বলেন, তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসো, আমরা তোমাকে এতিমখানায় নিব, ঠিক আছে, তবে তার আগে তারা জিজ্ঞাসা করে যে, এখানে যারা থাকেন তাদের বাবা নেই অথবা তাদের মা নেই, এক কথায় যাদের গার্জিয়ান থাকে না, প্রথম শ্রেণীর গার্জিয়ান থাকে না, তাদেরকেই আমরা এখানে রাখি। সুতরাং তুমি যদি থাকতে চাও তাহলে তোমার গার্জিয়ান নিয়ে আসো। ওইদিকে এভাবেই মাঝে মধ্যে বিভিন্নভাবে চেতনানাশক ওষুধ খাইয়ে নাহিদার সাথে চলে অমানবিক অত্যাচার, পৈশাচিক অত্যাচার, যা এই সমাজে
যা এই সমাজে প্রায়শই দেখা গেলেও একজন বাবা কিভাবে সন্তানের উপরে এতটা অমানবিক অত্যাচার করতে পারে তা সত্যি বিরল। বেশ কিছুদিন হয়ে গেল, নাহিদার মা আবার আসে। নাহিদার মা এখানে এসে এসে চাল নিয়ে যেত। নাহিদার বাবা যে দোকানে বাকি খেত সেই দোকান থেকে চাল নিয়ে যেত। বেশ কিছুদিন পর শোনা যায় নাহিদার মা নতুন করে আরেকজনকে বিয়ে করেছেন এবং নাহিদার বাবাকে ডিভোর্স দিয়েছেন। কিন্তু নাহিদার বাবা ডিভোর্স পেপারে সই করেননি। নিত্য নতুন ছেলে নিয়ে আসেন নাহিদার বাবা। যে ছেলেরা নাহিদার বাবা নিয়ে আসতো সেগুলো নাহিদার থেকে অনেকটা বয়সে বড়। নাহিদাকে প্রায়শই চেতনানাশক ওষুধ খাওয়ানো হতো। কোনো একদিন চেতনানাশক না খাইয়েই মেয়ের কাছে আসতো নাহিদার বাবা। নাহিদা কান্নারত অবস্থায় বাবাকে বলতো, বাবা, তুমি আমার বাবা হয়ে আমাকে এত কষ্ট দিতে পারো? নাহিদার বাবা তখন বলে, আমি তো তোর বাবা, অন্য মানুষ হলে তো আরও মায়া দেয়া বুঝতো না, তারা আরও তোমাকে বেশি কষ্ট দিত, আরও নানান রকম খারাপ ভাষায় বকাঝকা করত। তো এমন জঘন্যতম সময়ের মধ্যেই পাশের বাসার ভাড়াটে ছেলে বাবুলের সাথে পরিচয় হয় নাহিদার। বাবুল নাহিদাকে নানানভাবে নজরদারি করত। বুকে কিভাবে ওড়না পেঁচাতে হবে, কিভাবে সাজগোজ করলে তাকে ভালো দেখাবে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু তাকে শেখাতো। এর মধ্যে ধীরে ধীরে তারা একে অপরের কাছাকাছি চলে আসতো। বাবুল নাহিদাকে বলে, আমি তোমাকে ভালোবাসতে চাই। নাহিদা বলে, ভালোবাসা সেটা আবার কি? আমি তো এসব বুঝি না। বাবুল তখন উত্তর দেয়, ভালোবাসলে সব কিছুই দিতে হয়। ভালোবাসা কি এবং কোনো একদিন তা তোমাকে আমি বুঝিয়ে দেব। তো এভাবেই চলতে থাকে তাদের মধ্যে সম্পর্ক। চলতে চলতে নাহিদার বাবা একদিন সকালে উঠে গার্মেন্টসে যায়। নাহিদা ঘুমিয়েই থাকে। কিছুক্ষণ পর লেপের ভিতর থেকে বাবুল নাহিদাকে জড়িয়ে ধরে বাবুল বলে, সেদিন তুমি বলেছিলে না ভালোবাসা কেমন হয়? ভালোবাসা কী জিনিস? ভালোবাসা আসলে এমনই। এভাবে বাবুলের আনাগোনা বেড়ে যেতে লাগলো এবং বাবুল নিজেই নাহিদার গার্জিয়ানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে এবং প্রথম দিন থেকেই নাহিদার সাথে বাবুলের শারীরিক সম্পর্ক স্থাপন হয়ে যায়। নাহিদার বাবাও এই বিয়েতে রাজি হয়ে যায়। এর মধ্যে নাহিদার বাবা নাহিদার মায়ের সাথে দেখা করে নাহিদা ও বাবুলের বিষয়ে কথা বলেন। নাহিদার মা বাবুলকে দেখতে চান এবং কোনো এক সময় দেখেন, কিন্তু নাহিদার মা বলেন নাহিদার থেকে ছেলেটা বয়সে অনেক বড় এবং খুব বেশি লম্বা, তাই নাহিদার মা রাজি ছিলেন না। এমতো অবস্থায় নাহিদার মা কোনো একদিন নাহিদাদের বাসায় আসেন। এসে দেখতে পান নাহিদাকে বাবুল কোলে নিয়ে আদর করছে, বাবুল কোলে তুলে নিয়েছেন। এই দৃশ্য দেখার পর নাহিদার মা বাবুলকে অনেক রকম গালমন্দ করেন। বাবুল কিছুদিন পর ওইখান থেকে বাসা বদল করেন, কিছুটা দূরে চলে যান। বাবুল নাহিদাকে বলেন, তোমার কি নিয়মিত মাসিক হয়? কোনো সমস্যা আছে কি না, বা তোমার পেটে কোনো নড়াচড়া করে কি না? ঠিক একই প্রশ্ন নাহিদার মা অন্য এক মহিলাকে দিয়েও নাহিদার কাছে প্রশ্ন রাখেন। নাহিদা কোনো কিছু না বুঝেই উত্তর দেয়, না, তার কোনো সমস্যা নেই। এই জায়গায় নাহিদার স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্যজ্ঞান না থাকার বিষয়টি প্রতীয়মান হয়েছে। ফলে বাবুল কিংবা নাহিদার মা জানতো নাহিদা স্বাভাবিক রয়েছে,
তার ভেতরে অস্বাভাবিক কোনো কিছু নেই। নাহিদার 6-7 মাস হলে তার পেটে স্বাভাবিক নড়াচড়া হতো, তবে নাহিদা মনে করত তার পেটে কৃমি আছে। ওদিকে বাবুল বাসা বদলিয়ে বিয়ে করে ফেলেন এবং বাবুলের অনাগত সন্তান নাহিদার পেটে বড় হতে লাগলো। দর্শক, আমাদের সমাজে এত বড় ধরনের পৈশাচিক ঘটনা অনায়াসেই ঘটে যায়। আমরাও নীরব দর্শকের মতো অনেক কিছুই সহ্য করে যাই। এমন সব ঘটনা প্রতিনিয়তই আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে। বিশেষ করে ঘিঞ্জি এলাকাগুলোতে এই সব ঘটনা হারহামেশাই হয়ে থাকে। তো আর যাই হোক, প্রত্যেকটি সম্পর্ককে শ্রদ্ধাবোধের জায়গা থেকে না দেখলে আপনাদের ভেতরেও নরপিশাচের আগমন ঘটতে পারে। তো আসুন আমরা প্রত্যেককেই সম্মান করি, প্রত্যেকটি সম্পর্ককে, সমাজের সকল মানুষকে সমানভাবে ভালোবাসতে শিখি, সমাজের মানুষগুলিকে মানুষ মনে করি। যাই হোক, বলছিলাম বাবুলের কথা। পূর্বে বাবুলের আচরণ কিংবা অঙ্গভঙ্গিমা দেখে মাঝখান থেকে বিচার করতে চাইলে কখনো মনে হবে বাবুল ছেলেটা ভালো, আবার কখনো মনে হবে ছেলেটা নাহিদার সরলতার সুযোগ নিয়েছিল। কারণ পূর্বে বাবুল মাঝে মধ্যেই গোলাপ উপহার দিত নাহিদাকে। সে ফুল কানে গুঁজে দিতে বলতো। নানানভাবে নাহিদার সৌন্দর্য সে উপভোগ করত। আবার মাঝে মধ্যেই ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থা করে দিত। একজন গার্জিয়ানের ন্যায় খবরাখবর রাখত। অন্যদিকে বাবুল নাহিদাকে একা পেয়ে তার সর্বস্ব লুট করে নেয় এবং একই সাথে ঠুনকো কথায় নাহিদার থেকে দূরে সরে যায়। নাহিদা ছিল একেবারেই সাধারণ একটি মেয়ে, সরল সোজা একটি মেয়ে। তার নিজের সাথে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও সে কারোর কাছে বিষয়গুলো নিয়ে আলোচনাও করেনি। যাই হোক, নাহিদার পেটের সন্তান ধীরে ধীরে জানান দেয় তার আগমনী বার্তার কথা। নাহিদার মা ও প্রতিবেশীরা বলাবলি করে, এই তোর পেটে বাচ্চা কাচ্চা আছে নাকি? পেট কেন দিন দিন বড় হচ্ছে? নাহিদা তখন পর্যন্ত ওই এক ধারণা নিয়েই আছে, আমার যখন বিয়ে হয়নি তখন বাচ্চা হবে কি করে। কিন্তু চারপাশে মানুষজনদের বলাবলি, বান্ধবীদের বলাবলি তার কাছে বিষয়টা কেমন একটু খটকা লেগে যায়। কিন্তু তারপরও নাহিদা হেসেই সব কথা উড়িয়ে দেয়। তবে যখন রোজকার মানুষের ওই একই ডায়ালগ দেওয়া শুরু করলো, তখন 1 নম্বর রাড্ডার একজন ডাক্তার বসত। তিনি ফুটপাতের মানুষদের ফ্রি চিকিৎসা করাতেন। নাহিদা সেই ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার বলে, কি সমস্যা তোমার? নাহিদা বলে, দেখুন তো স্যার, সবাই বলে আমার নাকি শুধু পেট বড় হয়। ডাক্তার পেটে হাত দিয়ে দেখে, সত্যি তো, তোমার পেটে তো বাচ্চা আছে। নাহিদা আর কোনো কিছু না বলে ওইখান থেকে দ্রুত প্রস্থান করে বাড়ির দিকে। নাহিদা বাসাতে এসে চিন্তিত হয়ে পড়েন। 2 দিন পরে নাহিদার মা চলে আসেন। এসে নাহিদার অবস্থা দেখে খুব শক্ত করে ধরেন নাহিদাকে। নাহিদা মুখ নিচু করে থাকেন। নাহিদার মা সব কিছু বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ নাহিদাকে নিয়ে বাবুলের বড় ভাইয়ের কাছে যান। গিয়ে সব কিছু খুলে বলেন। বাবুলের বড় ভাই বলেন, আপনারা যা অভিযোগ করেছেন তা আমি স্বীকার করছি। আর আমার ভাই তো বিয়ে করে ফেলেছে। আর যাই হোক, চিল্লাচিল্লি না করে নিজেদের মাঝে একটা সমাধান টানুন। তাতে আপনার মেয়ের জন্যও ভালো হবে, আমার ভাইয়ের জন্যও ভালো হবে এবং প্রয়োজনে আপনার মেয়েকে বিয়ে দিতে যে টাকা লাগবে তা সারাসারি করে নেওয়া যাবে। তখন তারা সমন্বয় করে নাহিদাকে একটা ক্লিনিকে নিয়ে যায়। নাহিদা টয়লেটে গেলে বাচ্চার 2টো পা বের হয়ে আসে। নাহিদা চিল্লাচিল্লি করলে তখন তার মা এসে বেডে নিয়ে যায় এবং কোনো এক পর্যায়ে বাচ্চাটা পুরোটাই বের হলেও মাথাটা আটকে যায় এবং এক পর্যায়ে বাচ্চাটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নাহিদাকে একা রেখে তার মা নিরুদ্দেশ হয়। নাহিদা ক্ষুধার চোটে এপাশ ওপাশ করতে লাগলো।
পাশের বেডের পেশেন্ট নাহিদার অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোমার কি ক্ষুধা লাগছে? সে ভদ্রমহিলা নাহিদাকে রুটি কলা দেয়। নাহিদার মা একসময় সরকারি চাকুরি করা মহিলার জায়গায় নাহিদার মা এখন সরকারি চাকুরি করা কোনো এক ভদ্র মহিলার জায়গায় থাকেন। সেখানে 2টি রুম আছে, কিন্তু ওই মহিলার শর্ত ছিল বাইরের কোনো পুরুষ মানুষ যেন না আসতে পারে। তখন বুদ্ধি করে নাহিদার মা দ্বিতীয় স্বামীকে ভাই বানায় এবং এক ছেলে আর এক মেয়েকে নিয়ে সেই বাসায় ওঠেন। প্রথম স্বামীকে দূরে রেখে আবার জীবনকে নতুন করে সাজানোর জন্য দ্বিতীয় স্বামীর শরণাপন্ন হয়েছেন নাহিদার মা। এভাবেই বেশ কিছুদিন হয়ে যায়। নাহিদার সাথে থাকে তার ভাই, আর নাহিদার মা এবং তার দ্বিতীয় স্বামী আর এক রুমে থাকেন। নাহিদা এবার দেখতে পান তাদের রুমের নোংরা ছবি। নাহিদা কাউকে কিছু বলেন না। বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছেন কিছু ফিল্মের নোংরা ছবি তার ঘরের যেখানে সেখানে পড়ে থাকতো। হঠাৎই একদিন রাত্রে নাইট ডিউটি থাকে নাহিদার বাপ মা। দুজনেই নাইট ডিউটিতে যান। এই সুযোগে গভীর রাত্রিতে নাহিদার ভাই নাহিদাকে ডেকে তুলে নোংরা ছবি হাতে ধরিয়ে দেন। নাহিদা তখন ছবির দিকে না তাকিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকেন। তার ভাবনায় শুধু একটাই খেলে যায়, তার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে? নাহিদার ভাই নাহিদার শরীরে টাচ করে। নাহিদার হৃদয় ঘৃণায় ভরে যায়, ঘৃণায় আঁতকে ওঠে। এর মধ্যেই কোনো এক মানুষ আসেন, এসে নাহিদাদের বলেন যে আজকে তোমাদের বাবা মা রাত্রিতে বাড়িতে ফিরবে না। নাহিদার ভাই এই সময় ঘর থেকে বের হয়ে কোথায় যেন চলে যায়। সেদিন নাহিদা একাই ঘুমিয়ে থাকেন। এর মধ্যে নাহিদার মা সিদ্ধান্ত নেন নাহিদা এবং তার ভাইকে দেশে পাঠিয়ে দেবেন। নাহিদার মা নাহিদাকে বলেন, তোমার বাবা দেশে নতুন ঘর তৈরি করছেন, তোমরা সেখানে চলে যাও। নাহিদার মনে আবার সেই পুরনো দুঃস্মৃতি ভাসে। আবারও কি তাকে পূর্বের জীবনে ফিরে যেতে হবে? তার জীবনে কি আর কখনোই আলোর মুখ দেখবে না? নাহিদারা দেশে ফিরে যায়। তবে এবারের নাহিদা এক অন্য নাহিদায় রূপান্তরিত হয়। সে আর বাবার ঘরে থাকেন না, বান্ধবী কিংবা গ্রামের চাচাতো বোন জেঠাতো বোনদের সাথে থাকেন। নাহিদার বাবা বলল, কি ব্যাপার নাহিদা, তুমি ঘরে থাকো না কেন? নাহিদা উত্তর দেয়, আমার ভালো লাগে না ওসব, আমি আর ঘরে থাকবো না। আমাদের চাচাতো বোন জেঠাতো বোন যেগুলো আছে আমি তাদের সাথেই থাকবো, আমার সেখানটায় খুব ভালো লাগে। নাহিদার চাচাতো জেঠাতো ভাইয়েরাও সময়ের সুযোগ নিতে কম করেন না। তারাও সময়ে অসময়ে নাহিদার উপরে ঝাঁপিয়ে পড়েন, জড়িয়ে ধরেন এবং নানান অঙ্গভঙ্গিমার মাধ্যমে নাহিদাকে স্পর্শ করে ফেলেন। নাহিদার একটা কথাই মনে পড়ে বারংবার, সবাই শকুনের মতো হলে সে বাঁচবে কী করে? শহর, গ্রাম, বাপ, ভাই সবার সেম অবস্থা। তারা কেউই তার অধিকারটুকু নিয়ে তাকে বাঁচতে দেবে না। ওদের নিগ্রহের হাত থেকে সে কিছুতেই বাঁচতে পারছেন না। নাহিদার বাবার বাড়ি যেখানে, সেখানেই নাহিদার মায়ের বাড়ি, কিছুটা দূরত্ব বটে। এলাকার লোকজন নাহিদার বাবা মাকে বোঝাতে থাকে, মেয়ে বড় হয়ে গেছে, তারপরেও কেন বিয়ে দেওয়া হচ্ছে না? তোমরা এসব কি শুরু করে দিয়েছ? মানুষজনের নানান কথায় নাহিদার মা ভাবতে শুরু করলো, সত্যি তো এর আগেও একটা দুর্ঘটনা হয়ে গেছে, ফের যদি আবারও নতুন করে দুর্ঘটনা হয় মানুষজন বলাবলি করত। মা না থাকা সত্ত্বেও মেয়েটা যতটা লক্ষ্মী, যতটা ভদ্র, নাহিদাকে নিয়ে প্রশংসায় ভাসত। গ্রামবাসী নাহিদাকে খুব ভালো চোখে দেখত।
নাহিদার ভেতরে যে যন্ত্রণা যাতনা লুকিয়েছিল তা মানুষের অজানা ছিল। যাই হোক, নাহিদার মা সিদ্ধান্ত নেয় মেয়েকে বিয়ে দেবেন। যেই সিদ্ধান্ত সেই কাজ। নাহিদাকে নিয়ে যাওয়া হয় তার খালার বাড়িতে। তারা ঠিক করে এক এতিম ছেলের সাথে নাহিদার বিয়ে দেবেন। ছেলেটা বেকার, ফুপুর বাড়িতে থাকেন, ফুপুর বাড়ি দেখাশোনা করেন। নাহিদার এক দুলাভাই নাহিদাকে ছেলে দেখার জন্য একটা বাগানে নিয়ে যান এবং সেখানে ছেলেকে দেখান। নাহিদার ছেলেকে পছন্দ হয় না, কারণ নাহিদা ছোট থেকেই শর্ট ছেলেকে পছন্দ করতো না। ফলে নাহিদা মুখের উপরেই বলে দেয় দুলাভাইকে যে না, সে এই ছেলেকে বিয়ে করবে না। নাহিদার দুলাভাই নাহিদার পায়ে ধরে, সে বলে, তুই যদি না করিস তাহলে আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। বহু কষ্টে এই ঘর আমি মিলিয়েছি। নাহিদার মা বিষয়টা শোনার পরে ক্ষেপে যায়। নাহিদাকে মাছ কোপানোর বস্তু দিয়ে সজোরে আঘাত করে। নাহিদা এক পর্যায়ে রাজি হয়ে যায়। তাদের বাসর ঘর দেওয়া হয়। নাহিদা বলে, আপনি আমার পাশে শুয়েছেন কেন? ছেলেটি বলে, ওরাই তো আমাকে এখানে শুইতে বলল। নাহিদা বলে, আপনি আমারে কিছু কইরেন না। ছেলেটা তখন বলে, তুমি কি কিছু বোঝো? নাহিদা বলে, আমি যতটুকু বুঝি ততটুকুই। আপনি আমার কাছে আইসেন না। কিন্তু ছেলেটা তার স্মৃতিময় আবেগঘন জীবনের প্রথম বাসর রাতটাকে মিস করতে চায়নি। নাহিদার বাধা সত্ত্বেও সে তার সর্বোচ্চটা লুটে নেয়। নাহিদার অনিচ্ছা চাপা পড়ে যায় পাশের রুমে থাকা অনাত্মীয়দের খাতিরের ভিড়ে। পরের দিনেই নাহিদার মা ওই ছেলেকে সহ নাহিদাকে নিয়ে ঢাকায় চলে আসে। নাহিদা ছেলেটাকে সহ করতে পারত না, কিন্তু অন্যদিকে নাহিদার পরিবার ছেলেটার ভক্ত হয়ে যায়। নাহিদা বলতো, আপনি আমার পিছনে পিছনে আঠার মতো লেগে থাকেন কেন? ছেলেটা বলে, আমি কই যাব, আমার কে আছে? আমি যেখানেই যাব সেখানেই তোমাকে সঙ্গে নিয়ে যাব। তোমাকে আমি বিয়ে করেছি। নাহিদা ছেলেটার সাথে তুই মুই ব্যবহার করত, কিন্তু সে নীরব দর্শক। সে কিছুই বলতো না। সে শুধু একটা কথাই বলতো, আমি কই যাব, আমার যাওয়ানোর কোনো জায়গা নেই, আর কোনো উপায়ও নেই। এখন তুমি ছাড়া আমি নিরুপায়। নাহিদা বলে, কেন, আর যাওনের কোনো জায়গা নেই? আর কোনো মানুষের উপায় হয় না? ছেলেটা কিছু বলে না। এর মধ্যেই ছেলেটা একখানে কাজ নিল। নাহিদা টেইলার্সের ট্রেনিং শিখবে, কিন্তু ব্যাগ নাই, এই জন্য টেইলারিং শেখা সম্ভব হয় না। ছেলেটা ভাঙা মাসে চাকুরিতে জয়েন করে, বিধায় 300 টাকা পায়। নাহিদা সেই টাকা ছিনিয়ে নেয়। ছেলেটা বলে, প্রথম বেতনের টাকা তুমি নিয়ে নিলে, আর নিবেই যদি তাহলে ভালো করেও তো বলতে পারতে। নাহিদা কয়, বিয়ে করেছেন না, জানেন না বিয়ে করলে টাকা দিতে হয়? ছেলেটাকে নাহিদার বান্ধবীরাও বলতো, আপনি কেমন মানুষ, বিয়ে করেছেন, বউয়ের ভরণ পোষণ ঠিকমতো দিতে পারেন না? ছেলেটা বলে, তোমার বান্ধবীরা আমাকে এখন এই কথা বলে না? দেখবা যখন আমার চাকুরিতে বেশি দিন হয়ে যাবে, যখন আমি অনেক টাকা পয়সা কামাবো, তখন আমি তোমাকে সব কিনে দেব। তখন তোমার কোনো অভাব আমি রাখবো না, আর তখন আমারে কেউ কিছু বলতেও সাহস পাবে না। আবার একটু বেশি দিন হয়ে গেলে নাহিদার বান্ধবীরা ছেলেটার প্রশংসা করত, না রে ছেলেটা অনেক ভদ্র। তখন নাহিদারও ভালো লাগতো, কিন্তু যখনই ছেলেটা নাহিদার কাছাকাছি আসতো তখনই নাহিদার ভালো লাগতো না। কারণে অকারণে নাহিদা ছেলেটার সাথে খারাপ ব্যবহার করত, কারণ ছেলেটা ছিল শর্ট। বেশ কিছুদিন পর রাত্রে যখন ছেলেটা নাহিদার সংস্পর্শে আসতে চায়, তখন নাহিদা ওর সাথে খারাপ ভাষায় গালিগালাজ করে, তুই মরতে পারিস না, তুই আমার কাছে আসোস কেন?
এই কথা বলে খাট থেকে ধাক্কা দিয়ে ছেলেটাকে মাটিতে ফেলে দেয়। ছেলেটা রাত্রে ঘর থেকে বের হয়ে যায় রাগ করে। নাহিদা পেয়ে যায় ছুতো। সে এই ছুতোই তার মাকে বিভিন্ন কথাবার্তা লাগায়। বলে, আমার একলা রেখে তোমার জামাই গত রাত্রে কোথায় যেন চলে গেছে। পরের দিন ছেলেটা আসলে নাহিদার মা তাকে খুব বকাঝোকা করে। ফলে ছেলেটা রাগ করে গ্রামের বাড়ি ফরিদপুরে চলে যায়। আবার সেদিন বেতনও পায়। সে বেতন নিয়ে সে চলে যায়। যাওয়ার আগে ছেলেটা নাহিদাকে বলে, তুমি যখন আমারে দেখতে পারো না তখন আমি চলে যাচ্ছি। নাহিদা বলে, যাও গিয়ে মরো, তুমি মরলেই আমার ভালো। ছেলেটা বলে, আমি মরলে তো তুমি বিধবা হয়ে যাবা। নাহিদা কয়, আমি যদি বিধবাও হয়ে যাই তাহলে হব, কিন্তু তুমি না থাকাই আমার জন্য ভালো। যাই হোক, এক পর্যায়ে সে চলে যায়। ছেলেটা গ্রামের বাড়িতে, এক কথায় তার ফুপুর বাড়িতে গেলে 2 দিন পর নাহিদার মা যায় তার ফুপুর বাড়িতে মেয়ের জামাইকে আনতে। ছেলেটা তড়িঘড়ি করে অনেক খরচ করে শাশুড়িকে আপ্যায়ন করার জন্য। ওইদিকে তার ফুপু তেলে বেগুনে জ্বলে ওঠে, বেশ তো, যখন মা ছিল না তখন আমি তোকে মানুষ করেছি, তোর মায়ের অভাব আমি মিটিয়েছি, বিয়ে করেই বউ নিয়ে চলে গেলি, কিছুই বললি না তেমন। ভালো কথা, নতুন শাশুড়ির জন্য তো ভালোই দরদ দেখছি, উতলে পড়তেছে। তোর মা যখন মরেছে তখন তুইও তো মরতে পারিস, আবার কেন এসেছিস আমাকে জ্বালাতন করতে? নতুন শাশুড়ির সামনে ছেলেটাকে তার ফুপু যাচ্ছে তাই অপমান করে বসে। ছেলেটা তাৎক্ষণিক ঘর থেকে বের হয়ে বাজার থেকে বিষ কিনে ধান খেতে গিয়ে খেয়ে ফেলে। গ্রামের এক লোক তালগাছে উঠে, কিন্তু সেখান থেকে দেখতে পায় ধান খেতে কী যেন লাফাতে থাকে। তিনি বড় মাছ মনে করে ওইখান থেকে নেমে পড়ে এবং বাড়ি থেকে জাল নিয়ে আসে। অবশেষে ধান খেতে গিয়ে দেখে মাছ নয়, সেই ছেলেটি, যে ছেলেটি বিষ খেয়েছে। দ্রুত ওকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ছেলেটা মারা যায়। শুরু হয় নতুন এক নাটক। খবর ছড়িয়ে পড়ে, সেই লাশকে ময়নাতদন্ত পর্যন্ত করার জন্য পুলিশ নিয়ে যায়। অপরাধী হিসেবে চিহ্নিত করা হয় প্রাথমিকভাবে ছেলের শাশুড়িকে। সবাই বলে তার আগমনের কারণেই এমনটা হয়। ওইদিকে নাহিদাকে নিয়ে আসা হয়। নাহিদার কানে এক একজন এক এক রকম খবর প্রকাশ করে। কেউ বলে ছেলেটা মারা গেছে, কেউ বলে মরে নাই। তবে নাহিদা চাইতো ছেলেটা মরলেই ভালো ছিল, তার ভেতরে কোনো ফিলিংস ছিল না। নাহিদার মাকে পুলিশ থানাতে নিয়ে যায়। অবস্থার বেগতিক অবস্থা দেখে নাহিদাকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। এলাকার চেয়ারম্যান মেম্বার তারা থানায় গিয়ে নাহিদার মাকে বলে, আপনি যদি টাকা দিতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, তা না হলে আপনাকে চালান করে দেওয়া হবে। আর বুঝতেই পারতেছেন আপনি মহিলা মানুষ, আপনাকে চালান করা হলে অনেক সমস্যা হয়ে যাবে পরবর্তীতে। নাহিদার মা তার নিকটাত্মীয়র কাছ থেকে টাকা নিয়ে নেতাকর্মীদের দেয় এবং থানা থেকে বের হন। নাহিদা ঢাকাতে এলে তার বান্ধবীরা বলা বলি করে, কিরে তোর স্বামী নাকি মারা গেছে? নাহিদা তখন বলে, মারা গেছে? ও ভালোই তো হয়েছে, আমিও তো এটাই চাইতাম। তবে এবার নাহিদার মন কেমন জানি খারাপ হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। শুধু দর্শক শ্রোতা, সত্যি বলতে কি নাহিদা প্রাপ্ত ছিল না, সবেমাত্র তার বয়স 13 বছর এবং এই বয়সের মধ্য দিয়েই তাকে পার করতে হয়েছে অনেক রকম ঝড় তুফান। সেই সাথে যখন একটি পরিবারের বাবা মায়ের কোনো ভূমিকাই থাকে না, তখন একজন সন্তানের জন্য ওই পরিবারটির নরকের তুলনায় কম কিছু নয়। তার উপরে আবার যদি ওই সন্তানটি মেয়ে সন্তান হয়ে থাকেন তাহলে তো তার আর কথাই থাকে না। মানুষরূপী শেয়াল শকুনের কোনো অভাব থাকে না তখন।
বাবা মা যে সন্তানের জন্য কত বড় একটা পৃথিবী, তা যাদের নেই তারাই বুঝেন। মহান রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটি সন্তানকে হেফাজত করুক, এই কামনাই থাকবে। তবে এটাও ঠিক, মা বাবার অপকর্ম সন্তানের জন্য ফলস্বরূপ। আমরা এই গল্পের শুরু থেকেই জেনে এসেছি নাহিদার বাবা মায়ের চারিত্রিক গুণাগুণ এবং সেই প্রভাবে জড়িয়ে আছে নাহিদার পুরো পরিবার। নাহিদার সদ্য স্বামী মারা গেছে। নাহিদার মা পুলিশের কাছ থেকে ছাড়া পেয়েই ঢাকায় চলে আসে এবং সেখানে শুরু হয় নাহিদার বর দেখা। এক পর্যায়ে বর দেখাও হয়ে যায়। সে বর বয়সও অনেক বড়। নাহিদা বলে, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। নাহিদার মা বাদ সাধে, না, এই মুহূর্তেই তোকে বিয়ে করতে হবে। তখন নাহিদার মাকে সবাই বোঝায়, মেয়েটার কেবলই স্বামীটা মারা গেছে, আর এখনই বিয়ে দিতে হবে কেন? বিষয়টা সবার কাছে সাংঘর্ষিক মনে হয়। মাসখানেক যেতে না যেতেই আবার আশপাশের মানুষের আনাগোনা শুরু হয় নতুন করে বিয়ে দেওয়ার জন্য। সবাই নাহিদাকে প্রশংসা করে। নাহিদা মনে মনে বলে, তোমরা আমার যতটা ভালো মনে করো, যদি একবার আমার সাথে ঘটে যাওয়া ভিতরের কথাগুলো জানতে, তাহলে বুঝতে আমি কতটা নিকৃষ্ট মানুষ, আমি কিভাবে বেঁচে আছি, আমি কতটা খারাপ। যাই হোক, নাহিদার জন্য এবার আরও একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলের মা মেয়েকে পছন্দ করে। নাহিদা দেখতে আসে, ছেলে নাহিদার পছন্দ হয়। নাহিদাকে দেখতে আসে ছেলে এবং সে ছেলেকে নাহিদারও পছন্দ হয়ে যায়। ব্যাস একটা সাদা কাগজে সিগনেচার দিতে হয় নাহিদাকে। এতটুকুতেই নাকি বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। আমি জানি না তাদের এই রেওয়াজ কতটা যুক্তিপূর্ণ। নাহিদার বিয়েতে নাহিদা যা পায় স্বামীর কাছ থেকে, তা হলো একটা কাপড়, একটা সাবান, একটা তেল। ছেলেটা নাহিদাকে ঘরে তোলেন না, সপ্তাহে একদিন করে আসেন এবং এক পর্যায়ে বিয়ের 3 মাস পর বাচ্চা পেটে আসে। সবাই বলাবলি করে বাচ্চাটাকে নষ্ট করার জন্য। নাহিদা বলে, না, পাপ মানুষ একবারই করে, বারবার নয়। তখন আর কেউ জেদ করেন না। একসময় নাহিদার কোল আলোকিত করে সন্তান আসে, কিন্তু নাহিদা বাচ্চার নড়াচড়া দেখে ভয় পেত। শ্বশুর শাশুড়ি থাকলে বাচ্চাকে খাওয়াতো, তা না হলে একা একা বাচ্চাকে সময় দিতে চাইতো না নাহিদা। কিছুদিন পর সেই সংসারে অশান্তি নেমে আসলো। নাহিদার স্বামী ঠিকঠাকভাবে ভরণপোষণ দিতে পারত না নাহিদাকে। একটু আধটু কথা হলেই গায়ে হাত তুলত। নাহিদার শ্বশুরবাড়ির সদস্য সংখ্যা ছিল 17 জন, যার কারণে দৈন্যতা লেগেই থাকত। নাহিদার শাশুড়ি নাহিদাকে জাস্ট 1 প্লেট ভাত বেড়ে দিত। পরবর্তীতে ভাত লাগবে কিনা সেটা বলার প্রয়োজন মনে করত না। নানান অসঙ্গতি নাহিদার জীবনকে বিষিয়ে তোলে। সংসারে দৈন্যতা কাটিয়ে উঠতে নাহিদাও একসময় চাকুরি নেয় আয়ার চাকুরি। তখন নাহিদার সন্তানের বয়স 2.5 বছর। কোনো একদিন শীতের রাতে ভোর সকালে নাহিদা ডিউটিতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং শরীরে বেশ আঘাত পায়। ঠিক সেই মুহূর্তে নাহিদার শ্বশুর শাশুড়ি নাহিদাদের আলাদা করে দেয়। আর ওই মুহূর্তটায় নাহিদার স্বামী নাহিদার সাথে ভালো আচরণ করেন না, প্রায় তিল থেকে তাল করে মারধর করতেন। নাহিদা এই পর্যায়ে এসে কাউকেই কিছু বলেন না, তার কোনো অভিযোগ নেই। তো এভাবেই প্রায়শই নাহিদার উপর অত্যাচার অনাচার চলতে থাকে। এই অনাচারের মধ্যেই পাশের বাড়ির একটি ছেলে বিষয়গুলো অবলোকন করে। কোনো একদিন সে এসে নাহিদাকে জিজ্ঞাসা করে, তোমাদের মাঝে কী হয়, তোমার কী সমস্যা? সেও খারাপ মতলব নিয়ে ঘোরাঘুরি করে। সে খুব করে ধরে নাহিদাকে এবং সে বলে, তোমার স্বামী এত মারে তোমাকে, তুমি সব কিছু সহ্য করে থাকো কেমনে? তুমি আমার কাছে লুকাও কেন? আমার কাছে বলতে কেন বলো না কেন? তোমার কোনো সমস্যা নেই। এভাবেই ছেলেটা যেচে চেয়ে নাহিদার কাছে আসতো এবং কোনো এক পর্যায়ে
বিভিন্ন আলাপচারিতার মধ্যে নাহিদার সাথে তার সম্পর্ক হয়ে যায়। ছেলেটা নাহিদার প্রতি খুব টেক কেয়ার করতে শুরু করে দেয়। নিজে একটা চকলেট খাইলেও নাহিদার জন্য একটা নিত। নাহিদা এই জায়গাতেই দুর্বল, কারণ তার স্বামী তাকে সেভাবে খাতির যত্ন করে না এবং তাকে টেক কেয়ার করতো না, তার ভালো মন্দ বিষয়গুলোকে প্রাধান্য দিত না। ছেলেটা প্রায়শই নাহিদাকে প্রস্তাব দিত, তুমি এত অত্যাচার সহ্য করো কিভাবে, তুমি আমার কাছে চলে আসো। নাহিদার মন চায়, হ্যাঁ ঠিকই তো, আমার স্বামী যখন আমার প্রতি এভাবে অত্যাচার অনাচার করে, আমার প্রতি কোনো রকম খেয়াল করে না, আমার ভালো মন্দ বিষয়গুলোকে প্রাধান্য দেয় না, তখন এখানে থাকার মানে নেই। কিন্তু আবার নাহিদার সেটাও ভাবনা হয়, তার বাবা মায়ের জন্য আজ যেভাবে তারা 3 ভাই বোন সমাজে ধুঁকড়ে ধুঁকড়ে বেঁচে আছেন, আজ আমিও যদি ওই স্বামী করে জীবনটাকে নষ্ট করি, তাহলে কোনো একদিন আমার সন্তানের কপালেও এমনটাই ঘটতে যাবে। সাজসদেরও নানান কথা মনে হতে থাকে। পাশের বাড়ির ছেলেকে না করে দেন, কিন্তু হঠাৎ নাহিদার ফোনে অপরিচিত এক যুবকের ফোন আসে। নাহিদার কথা সেই যুবকের ভালো লেগে যায়, চলে দীর্ঘ আলাপচারিতা। এর মধ্যে নাহিদার স্বামী একদিন খুবই মারধর করে নাহিদাকে। সে সময় নাহিদা মায়ের কাছে চলে যায়। ওই সময়টাতে স্বামীর সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়। নাহিদা আবার কিছুদিন নিজেই চলে আসে স্বামীর ঘরে। আর একটা কথা, নাহিদা এর মধ্যেই মায়ের কাছে থাকার সময় একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ সেবন করেছিল। নাহিদার নানান অসঙ্গতি তাকে কুরে কুরে খাচ্ছিল। তার বাঁচার আর ইচ্ছে হচ্ছিল না। কাজেই সে বেশ কিছু ঘুমের ওষুধ একই সাথে খেয়ে নেয়। সে এই পৃথিবীর আলো আর দেখতে চায় না। এর মধ্যেই নাহিদার পেটে বড় হতে থাকে তার দ্বিতীয় সন্তান, সেই অনাগত সন্তান। সেই সময়টাতে অপরিচিত ছেলেটার সাথেও চলে তার হরদম কথাবার্তা। সে কুল কিনারা কিছুই খুঁজে পায় না। সে যেন একই সাথে কয়েকটা রাস্তা পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না কোন রাস্তাটা দিয়ে চললে তার মঙ্গল হবে এবং কোন রাস্তায় চললে তার অমঙ্গল হবে। এক পর্যায়ে ছেলেটা দেখা করতে চায়। তখন নাহিদা ছেলেটাকে বলে যে তিনি বিবাহিত। এর আগে ছেলেটাকে বিবাহিত পরিচয় নাহিদা দেয়নি, তার স্বামী সংসার আছে। এভাবেই দীর্ঘদিন চলতে থাকে নানান নাটকীয়তা। এর মধ্যেই নাহিদার কোলে আসে দ্বিতীয় সন্তান, অর্থাৎ দ্বিতীয় সন্তান পৃথিবীর মুখ দেখেন। তো দর্শক, নাহিদার জীবনী শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। আমাদের চারপাশে এমন অনেক ঘটনাই আমাদের অজানা। আসুন আমরা আমাদের নিজেদের সম্পর্কগুলিকে শ্রদ্ধাবোধ করি এবং অন্যদের ব্যক্তিত্বকে সম্মান করতে শিখি। আল্লাহ হাফেজ।